মূল টপিকটা হচ্ছে আমরা পার্টনারশিপ ফার্মের ট্যাক্স রিটার্নটা দেখব। দেখেন, আমরা বিজনেসের তিনটি ধরনের কথা বলেছি। একটা হচ্ছে প্রোপাইটারশিপ, আর একটা হচ্ছে পার্টনারশিপ, আর একটা হচ্ছে লিমিটেড কোম্পানি, তাই না? তিনটি ধরন। একটা হচ্ছে প্রোপাইটার, মানে সোল প্রোপাইটার, যিনি নিজেই বিজনেস করেন, তার সকল আয় ব্যয় নিজেই নির্ধারণ করেন, সকল ট্যাক্স লাইবিলিটি তিনি নিজেই বহন করেন। তার মানে সকল দায় দায়িত্ব ওই প্রোপাইটারের। এখানে কোনো সেকেন্ড পার্সন নাই, থার্ড পার্সন নাই, সকল লাইবিলিটি তিনি নিজেই বহন করেন। এটা হচ্ছে সোল প্রোপাইটার বিজনেস। সেক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা কোনো রিটার্ন নাই। ওই ব্যক্তির যে রিটার্নটি আছে সেখানে ইনকাম ফ্রম বিজনেসটা তিনি অ্যাড করে দিবেন, যেটা আমরা দেখেছি এই রিটার্নের মাধ্যমে। যদি সোল প্রোপাইটারশিপ বিজনেস হয় তখন আমরা এই রিটার্নের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে তার ইনকামের অংশে সে ইনকাম ফ্রম বিজনেস সিলেক্ট করবে। দেখেন, এই যে ইনকাম ফ্রম বিজনেস সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে সে তারপরে পরবর্তীতে সে প্রোপাইটারশিপ বিজনেস হিসেবে এটা উল্লেখ করবে, এই যে ইনকাম ফ্রম বিজনেস তিনি উল্লেখ করবেন। সেক্ষেত্রে কিন্তু এই ইনকাম ফ্রম বিজনেসের জন্য কোনো আলাদা রিটার্ন নাই। যদিও আলাদা একটা কোম্পানি তিনি করেছেন, প্রোপাইটারশিপ কোম্পানি, সেখানে কিন্তু আলাদা রিটার্ন নাই। বাট বিজনেসের আরেকটি মেথড হচ্ছে, আরেকটি ওয়ে হচ্ছে পার্টনারশিপ ফার্মের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা। পার্টনারশিপ ফার্ম অর্থ হচ্ছে কয়েকজন ব্যক্তি মিলে একটি ফার্ম, একটি আমব্রেলা, একটা ছাতার নিচে চলে আসছে। সেখানে একের অধিক ব্যক্তি আছে, 2 জন হতে পারে, 3 জন হতে পারে, আরো বেশিও হতে পারে। এটা পার্টনারশিপ অ্যাক্ট 1932 সালের আইনে এই বিষয়টি বলা আছে। এখন যদি আপনি একটি পার্টনারশিপ ফার্ম ওপেন করেন, একটি পার্টনারশিপ ফার্ম 3 ভাবে হতে পারে। এটা হতে পারে আরজিএসসি থেকে নিবন্ধিত কোনো পার্টনারশিপ ফার্ম, আবার এটা সাব রেজিস্ট্রি অফিস থেকে নিবন্ধন নেওয়া যায়। ভালো করে মনে রাখবে, তাহলে সাব রেজিস্ট্রি অফিস থেকে নিবন্ধন নিয়ে পার্টনারশিপ ফার্ম ওপেন করতে পারেন। আরেকটি কাজ করতে পারেন যে 300 টাকার একটি ডিড দিয়ে নিজেদের মধ্যে একটি পার্টনারশিপ চুক্তির মাধ্যমে পার্টনারশিপ ফার্ম ওপেন করতে পারেন। তাহলে পার্টনারশিপ ফার্মের শুরুতে থাকবে এমএস, এই শব্দটা, যাকে বলা হয় মেরসার্স। এমএস, এমএস মানে হচ্ছে মেরসার্স। এমএস শব্দটি উল্লেখ থাকবে। তারপরে এমএস মানে হচ্ছে ভদ্র মহোদয়গণ, যে সেখানে কয়েকজন ব্যক্তি আছে তাদের উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করা। তাহলে এই যে উদ্দেশ্য হলো ব্যবসা করা, তাহলে এরা হচ্ছে বিজনেস হলো, সেখানে তাদের জন্য আলাদা একটা টিআইএন থাকবে। যদিও এই বছরের জন্য পার্টনারশিপ ফার্মের ট্যাক্স হবে ব্যক্তি রেটে, কিন্তু আগামী 26-27 সাল থেকে এটা আর ব্যক্তি রেটে ট্যাক্স থাকবে না, এটা কর্পোরেট ট্যাক্সের মধ্যে পড়ে যাবে। এখানে আমাদের কিছু চেঞ্জেস আসবে, ব্যাপক চেঞ্জেস আসবে পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে। কিন্তু এখন এই বছরটা আমরা ব্যক্তি ট্যাক্সেই প্র্যাকটিস করতে পারবো। আগামী বছরে চেঞ্জেস যে আসবে এটা কিন্তু অর্থ অধ্যাদেশ 2025 সেটা বলা আছে, বা আপনি পরিপত্রেও দেখতে পারবেন যে পার্টনারশিপ ফার্মের চেঞ্জেস আসছে। বাট এবছরে কিন্তু কোনো চেঞ্জেস নাই, এটা ব্যক্তির হারেই ট্যাক্স হবে। যেমন ধরেন, আপনাকে একটু দেখাই, এই পার্টনারশিপ ফার্মে যে ট্যাক্স রেটের বিষয়টা আছে, সেটা আমাদের যে পরিপত্র সবার কাছে হয়তো বা আছে, ইনকাম ট্যাক্স পরিপত্র, সেখানে আমাদের 2026-27 থেকে পার্টনারশিপ ফার্মের ট্যাক্স কত হবে সেই বিষয়টা এখানে উল্লেখ করা আছে একদম শুরুর দিকে। সেখানে আপনাকে দেখবেন, এই দেখেন, এই যে ফার্ম, ব্যক্তি সংঘ, এদের ট্যাক্স রেট 2026-27, 27-28, সেখানে আমাদের বলা আছে, এই দেখেন, ট্রাস্ট, ব্যক্তি সংঘ এবং ফার্মের আয়ের উপর 27.5%। বাট এটা কিন্তু এবছরের জন্য না, এটা অনেকে ভুল ভেবেছেন। এটা হচ্ছে 2026 সাল, 26-27 এবং 27-28 পরবর্ষের জন্য। বাট এবছরে পার্টনারশিপ ফার্মের যে ট্যাক্স রেট, এটা কিন্তু আগের মতোই, অর্থাৎ ব্যক্তির মতোই আছে। ব্যক্তি যেভাবে ট্যাক্স দিচ্ছেন, যে রেটে ট্যাক্স দিচ্ছেন সেই রেটেই হবে। তাহলে প্রথমে আমরা পার্টনারশিপ ফার্মটা কি, এটা কি বুঝতে পেরেছি যে পার্টনারশিপ ফার্ম হচ্ছে কয়েকজন ব্যক্তি মিলে একটি ফার্ম তৈরি করলো, যার থাকবে মেরসার্স। মেরসার্স শব্দ থাকবে। মেরসার্স মানে কি? মেরসার্স মানে মেস্টার্স এর প্লুরাল ফর্ম, মানে মহোদয়গণ, কয়েকজন ব্যক্তি মিলে একটি ফার্ম তৈরি হয়েছে, এজন্য এটাকে বলা হচ্ছে মেরসার্স।
যদিও আমাদের দেশের প্র্যাকটিসে অনেক প্রোপাইটার ও মের্সার শব্দ ব্যবহার করে, বাট এটা আইনগত ভাবে ঠিক নয়, এটা আইনগত শব্দ হতে পারে না। ঠিক আছে, আমি আইনের কথাটাই বললাম। আশা করে যে বুঝতে পারছেন। এখন এই পার্টনারশিপ ফার্মের রিটার্নের সাথে আমাদের পার্টনারদের রিটার্ন একটা সম্পৃক্ত বিষয় আছে। অর্থাৎ আমরা যখন ইনকাম হেডস দেখেছি, খেয়াল করেন, সেই ইনকাম হেডস এর মধ্যে আমাদের একটা হেড ছিল, যেখানে আমাদের একটা হেড ছিল এই যে ইনকামের মধ্যে দেখেন, সেখানে একটা হেড ছিল এই যে অ্যাজ এ পার্টনার অফ ফার্ম। পার্টনারশিপের মধ্যে দুটি জিনিস আপনাকে বুঝতে হবে, একটা হচ্ছে পার্টনারশিপের রিটার্ন, আর একটা হচ্ছে পার্টনারশিপের আয়ের যে অংশ ব্যক্তি রিটার্নে চলে আসে তার ট্রিটমেন্ট। তাহলে দুইটা ঘটনা, একটা হচ্ছে পার্টনারশিপের রিটার্ন, পার্টনারশিপ ফার্মের রিটার্ন, আর পার্টনারশিপ ফার্মের যে ইনকামটা তার ব্যক্তি রিটার্নে চলে আসছে তার ট্রিটমেন্ট কি হবে। এই দুটি বিষয় আমরা দেখাবো। প্রথমত একটা পার্টনারশিপ ফার্মের রিটার্ন নিয়ে আমরা আলোচনা করি, তাহলে আমাদের পার্টনারশিপ ফার্মের রিটার্নটা ক্লিয়ার হলো। তারপর আমরা পার্টনারশিপ ফার্ম থেকে যিনি পার্টনার তার রিটার্নটা কিভাবে ট্যাক্স আসবে, ট্যাক্স কিভাবে বেনিফিট পাবে, সেই বিষয়টা আমরা দেখব। ওকে, আমরা যদি একটি পার্টনারশিপ রিটার্নের ফরম্যাটে যাই, পার্টনারশিপ ফার্মের যে ফরম্যাটটা আছে এটা হচ্ছে আমাদের আইটি 11 চ, এটা হচ্ছে পার্টনারশিপ রিটার্নের ফর্ম। এই যে এটা দেখেন, এই পার্টনারশিপ রিটার্ন ফর্মকে বলা হচ্ছে আইটি 11 চ 2023। এটা হচ্ছে আমাদের ফর্ম। এটা বলা কি আছে দেখেন, এখানে খেয়াল করেন, স্বাভাবিক ব্যক্তি আয়কর আইন 23-এর ধারায় 2-এর সংজ্ঞায়িত কোনো কোম্পানি করদাতা ব্যতীত অন্য করদাতা, তার মানে এটা ফার্মের জন্য প্রযোজ্য। স্বাভাবিক ব্যক্তি এবং হচ্ছে কোম্পানি ব্যতীত যারা করদাতা আছে তাদের জন্য প্রযোজ্য, তার মানে এটা হচ্ছে পার্টনারশিপ ফার্মের জন্য, অ্যাসোসিয়েশন অফ পার্সনের জন্য প্রযোজ্য। এখানে আপনি মার্কও করা আছে যে কাদের জন্য, দেখেন করদাতা শ্রেণী যাদের জন্য প্রযোজ্য, ফার্ম, ব্যক্তি সংঘ, তহবিল, ট্রাস্ট, হিন্দু অবিভক্ত পরিবার, তাহলে এদের জন্য মূলত এই ফর্মটা আইটি 11 চ 2023, এই ফর্মটা স্পেশালি এদের জন্য তৈরি করা হয়েছে। এরা এই ফর্মে রিটার্ন সাবমিশন করতে পারবে বা এই ফর্মে রিটার্ন সাবমিশন করবে। ক্লিয়ার? তাহলে আইটি চ 2023 এটা হচ্ছে পার্টনারশিপ ফার্মের জন্য যে ফর্মেট, যে ফর্ম এটা। এখন আমরা পার্টনারশিপ ফার্মের একটা রিটার্ন পূরণ করে দেখাবো। এর আগে পার্টনারশিপ ফার্ম সম্পর্কে আমাদের বইতে কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আপনাদের জানানো দরকার বা যে বিষয়গুলো আপনারা হয়তো বা জানেন। এটা পার্টনারশিপ ফার্মের আয়কর রিটার্নের যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়ে গেলে আপনি এই বিষয়গুলো দেখতে পারবেন। ট্যাক্স মাস্টার বই যাদের কাছে আছে একটু দেখাই দিই, যে সেখানেও আমাদের রিটার্নের এক্সাম্পল দেওয়া আছে। এখানে খেয়াল করেন, আমাদের 13 নম্বর অধ্যায়ে ট্যাক্স মাস্টার বইয়ের এখানে পার্টনারশিপ ফার্মের আয়ের বিষয় বলা আছে। তো ফার্মের আয়ের বিষয়ের ক্ষেত্রে আমরা একটি কথা বলেছিলাম যে ফার্মের আয় এবং ব্যক্তির আয় এটা কিভাবে অ্যাকোমোডেশন করা হবে। যেমন ধরেন একটা পার্টনারশিপ ফার্ম, দুইজন ব্যক্তি নিয়ে, মিস্টার এ আর মিস্টার বি, এই দুইজন ব্যক্তি মিলে কি করলো, তারা একটা এবি পার্টনারশিপ ফার্ম করলো। তাহলে এবি হলো একটা ফার্ম, আর তার মালিক হলো দুইজন, মিস্টার এ, মিস্টার বি। ধরা যাক মিস্টার এ হচ্ছে এটার 50% মালিক, 50% শেয়ার, আর বি হচ্ছে 50% শেয়ার। তাহলে এবি হচ্ছে আমাদের পার্টনারশিপ ফার্ম, এ হচ্ছে 50% মালিক, বি হচ্ছে 50% মালিক। এখন এই এবি ফার্ম যার, এটার একটা টিআইএন আছে, টিন সার্টিফিকেট আছে, সে কিন্তু রিটার্ন সাবমিশন করবে। আবার এও রিটার্ন দিবে, বিও রিটার্ন দিবে। এখন প্রথমত আমরা পার্টনারশিপ ফার্মের রিটার্ন যখন করব তখন দেখব
যে এই এবি ফার্ম তার টিআইএন সার্টিফিকেটে সে কিন্তু একটা ট্যাক্স দিয়ে দিবে, একটা ট্যাক্স সে কি করবে, দিয়ে দিবে। একটা ট্যাক্স যদি সে দিয়ে দেয়, ধরেন সে এই এবি ফার্ম 10 লাখ টাকা ইনকাম করলো, এই যে 10 লাখ টাকা ইনকাম হলো 10 লাখ, এই 10 লাখের উপরে কিন্তু তার ট্যাক্স দেওয়া হয়ে যাচ্ছে। এখন এই 10 লাখ থেকে কিন্তু 5 লাখ পেয়েছে এ আর 5 লাখ পেয়েছে বি। এখন কথা হচ্ছে যে এই এ কি পরবর্তীতে এই 5 লাখে ট্যাক্স দিবে, বি কি 5 লাখে পরবর্তীতে ট্যাক্স দিবে? যদি তারা এই 10 লাখে তো ইনকাম, সেখানে তারা যদি আবার পুনরায় তাদের ইনকামের সাথে অ্যাকোমোডেশন হলে আবার ট্যাক্স দেয়, তাহলে এই ট্যাক্সটা হয়ে যায় রিপিট ট্যাক্স, ডাবল ট্যাক্স হয়ে যায়। একই ইনকামের উপরে দুইবার ট্যাক্স হয়ে যায়। একই ইনকামের উপর যাতে দুইবার ট্যাক্স না হয়, এই একই ইনকামের উপর যাতে ডাবল ট্যাক্স না হয়, দুইবার ট্যাক্স না হয়, এজন্য আইনের এই যে সেকশন 80-তে একটি গড়করণের বিধান আছে, গড়করণের বিধান আছে যাতে ডাবল ট্যাক্সেশন না হয়। ধরা যাক তাহলে এই যে 10 লাখ টাকা যে ফার্মের ইনকাম, সেখান থেকে এ 5 লাখ পেয়েছে, এখন এর রিটার্নটা কেমন হবে? যদি আমরা এর রিটার্নে যাই, দেখেন আমরা ধরলাম এর রিটার্ন করব, এর দুইটা ক্ষেত্রে ইনকাম আছে। একটা হচ্ছে ইনকাম, এর কি কি হতে পারে যে এর শুধুমাত্র ফার্মের থেকে ইনকাম থাকতে পারে, অথবা এরকম থাকতে পারে যে অন্য ইনকামের সাথে আসে। দুইটা নিয়মই আমি দেখাই। ধরেন ওই মিস্টার এ ফার্মের ইনকাম ছাড়া অন্য কোনো ইনকাম নাই, শুধু ফার্মের ইনকামই আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি শুধুমাত্র সে ফার্মের একজন পার্টনার হিসাবে ওই বিজনেস থেকে ইনকাম পেয়ে থাকে, এখানে কোনো ইনকাম নাই। যে এক্সাম্পল দিলাম, ধরেন 5 লাখ টাকা সে ফার্মের থেকে ইনকাম পাচ্ছে, তাহলে আমরা এটাকে কিভাবে উল্লেখ করব? তাহলে এখানে দেখেন এই যে ফার্ম ইনকাম, তাহলে প্রথমত আমরা এই ফার্ম ইনকামের মধ্যে আমরা প্রথমত তাকে ইনকাম ফ্রম ফার্ম এটাকে নিয়ে আসছি, আর কোনো ইনকাম নাই, অর্থাৎ একজন পার্টনারশিপ ফার্মের পার্টনার, তার অন্য কোনো ইনকাম নেই। তখন নেম অফ দ্য ফার্ম, যেমন এখানে বললাম যে এ বি ফার্ম, টিন, এখানে কিন্তু 12 ডিজিটের একটা টিন লিখতে হবে ফার্মে, কারণ ফার্ম তো ট্যাক্স দিয়ে আসছে, সেক্ষেত্রে তার টিনটা লিখতে হবে। এবার টোটাল ইনকাম অফ দ্য ফার্ম, ফার্মের টোটাল ইনকাম আমরা দিয়েছি কত, 10 লাখ টাকা। ওই এবি ফার্মের তথ্য আমরা নিচ্ছি 10 লাখ টাকা। এরপর ট্যাক্স পেইড অন টোটাল ইনকাম বাই দ্য ফার্ম, যে এই টোটাল ইনকামের উপর ফার্ম ট্যাক্স পেইড করেছে কিনা, আমরা লিখবো ইয়েস, ফার্ম ট্যাক্স পেইড করেছে। এরপর দেখেন ট্যাক্স পেয়ার শেয়ার কত পার্সেন্ট, 50%। কোন স্যালারি রিসিভ করেছে না, তাহলে এখানে তার শেয়ার ইনকাম হচ্ছে 5 লাখ টাকা। ওকে, এই 5 লাখ টাকার উপর তার কি ফার্দার ট্যাক্স দিতে হবে? যদি তার অন্য কোনো সোর্সে ইনকাম না থাকে, তাহলে দেখেন ক্যালকুলেশনটা হচ্ছে, আমরা যখন ইনপুট দেওয়ার পরে ট্যাক্স পেমেন্টে যাব, তখন দেখাবে যে না, এই ব্যক্তির এই 5 লাখ টাকার উপরে এই 5,000 টাকা ট্যাক্স আসছে, আর এই ফার্ম থেকে সে 5,000 টাকা রেয়াত পাচ্ছে। এটা দেখেন এই রিবেট কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে অন ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে অন ফার্ম, এওপি। 5,000 টাকা রেয়াত পাচ্ছে, তাহলে তার ট্যাক্স লাইবিলিটি হচ্ছে শূন্য, তার কোনো ট্যাক্স দেওয়ার প্রয়োজন নাই। ক্লিয়ার? তার মানে যদি একজন ব্যক্তির অনলি পার্টনারশিপ ফার্ম থেকে ইনকাম থাকে, তাহলে তার ফার্দার কোনো ট্যাক্স অ্যাপ্লাই হবে না। কারণ কি? কারণ এই ইনকামের উপরে সে আগে থেকে ট্যাক্স দিয়েছে, তাহলে তো যদি পুনরায় আবার ট্যাক্স দেয়, তাহলে তো ডাবল ট্যাক্সেশন হয়ে যাবে। এই জন্য তাকে আর ট্যাক্স দেওয়ার প্রয়োজন নাই, ট্যাক্স দিতে হবে না, এটাই ফাইনাল। দ্বিতীয়ত আমরা আরেকটি সিস্টেম দেখি, যদি তার অন্য ইনকামের সাথে এই ফার্মের ইনকামটা থাকে, যেমন ধরেন তার স্যালারি থেকে একটা ইনকাম আছে, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আছে, আর পার্টনারশিপ ফার্মের ইনকাম আছে, তখন কি হবে? তখন কিন্তু সে গড় হারে রেয়াত হয়ে,
দেন আমরা স্যালারি থেকে আমরা একটা ইনকাম দিই, যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, স্যালারি থেকে, নন গভর্নমেন্ট স্যালারি থেকে একটা ইনকাম দিই। ফর এক্সাম্পল, তার নন গভর্নমেন্ট স্যালারি থেকে এমপ্লয়ারের নাম লিখি, যেমন এখানে এবিসি কোম্পানি, ডেজিগনেশন একটা লিখে আমরা শুধু বেসিকটা উল্লেখ করি, দেন বেসিক 16 লাখ টাকা বোঝানোর জন্য। তাহলে এখানে তার দুইটা ইনকাম থাকতেছে, একটা হচ্ছে ফার্মের ইনকাম আর একটা হচ্ছে স্যালারি ইনকাম। তখন কি হবে? তো 16 লাখ টাকা বেসিক দিয়েছিলাম, টোটাল ইনকাম দিয়েছিলাম, সেখান থেকে 5 লাখ অব্যাহতি পেয়েছে, তাহলে এখানে ট্যাক্সেবল হচ্ছে 11 লাখ টাকা। ওকে, আর ফার্মের থেকে সেই ইনকাম পেয়েছে 5 লাখ, টোটাল ইনকাম হচ্ছে তার 16 লাখ। এই 16 লাখ টাকায় তার ট্যাক্স আরোপিত হয় 1,60,000 টাকা। ঠিক আছে, আর ফার্মের ইনকাম থেকে সে ট্যাক্স রিবেট পায় 50,000 টাকা। তাহলে এই যে 50,000 টাকা যে সে রিবেট পায়, এটা কিভাবে আসলো? এটার জন্য হচ্ছে আমাদের আইনের সেকশন 80-তে একটি সূত্র আছে। 80-তে যে সূত্রটা আছে, সেই সূত্রটা এই যে এখানে, এটা হচ্ছে গড় হারে রেয়াত পাবে। কিভাবে পাবে? এটা হচ্ছে টোটাল ট্যাক্স। এটা আমি সহজে সূত্রটা লিখি, সূত্রটা হচ্ছে টোটাল ট্যাক্স, অর্থাৎ গ্রস ট্যাক্স যেটাকে বলে হয়, আমরা বলতে পারি যে গ্রস ট্যাক্স। এই গ্রস ট্যাক্স গুণ ফার্মের ইনকাম, আবার বোঝায় গ্রস ট্যাক্স গুণ ফার্ম ইনকাম ভাগ টোটাল ইনকাম, টোটাল ট্যাক্সেবল ইনকাম। তাহলে তার আমাদের টোটাল ইনকাম যদি এটা আমরা করি, তাহলে মূলত তার এই রিবেটেড অ্যামাউন্টটা চলে আসবে। তাহলে গ্রস ট্যাক্স গুণ ফার্মের ইনকাম ভাগ টোটাল ইনকাম। আবারও বলি, গ্রস ট্যাক্স গুণ ফার্মের ইনকাম ভাগ টোটাল ইনকাম, এটা যদি আমরা করি তাহলে আমাদের কি চলে আসবে বলেন তো? তাহলে আমাদের রেয়াতের পরিমাণটা চলে আসবে, যেটা আমাদের এই রিটার্ন এখানে আসছে। এই যে আমাদের টোটাল ইনকামটা কত হয়েছে? 16 লাখ টাকা। এটার উপর ট্যাক্স হয়েছে হচ্ছে আমাদের, টোটাল ইনকাম হয়েছে 16 লাখ টাকা, এটার উপর ট্যাক্স হয়েছে আমাদের 1,60,000 টাকা, যেহেতু মহিলা এই কারণে। তাহলে এখানে এই 1,60,000 গুণ, আপনি একটু ক্যালকুলেট করেন, 1,60,000 গুণ ফার্মের ইনকাম 5 লাখ ভাগ টোটাল ইনকাম 16 লাখ। তাহলে আমরা প্রথমত দিব কি? গ্রস ট্যাক্স। গ্রস ট্যাক্স হচ্ছে 1,60,000 গুণ দিব হচ্ছে 5 লাখ, সবাই একটু দেন, ভাগ হচ্ছে 16 লাখ। দেখেন, এই যে ক্যালকুলেশন করলাম, আপনি একটু করেন, তাহলে আমাদের টোটাল হচ্ছে 50,000। এই 50,000 টাকা হচ্ছে সে ট্যাক্স রিবেট পাবে। এই যে রিবেট পেলো, এই সিস্টেমটার দাম হচ্ছে গড় হারে রেয়াত। তাহলে আপনি এতটুকু তো বুঝতে পেরেছেন যে পার্টনারশিপ ফার্মের ইনকামের সাথে পার্টনারদের যে রিলেশন, আমরা এটা একটা সোর্স পেয়েছি যে ইনকাম অ্যাজ এ পার্টনার, পার্টনার হিসেবে তার ইনকামের যে তথ্য, এটা আসলে আমাদের এর মাধ্যমে ক্লিয়ার হয়ে যায়, এই যে অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম। এতটুকু আমরা সবাই বুঝতে পেরেছি? কারণ এই যে এইগুলোতে অনেক সময় প্যাচ লেগে যায়, বিষয়গুলো না বুঝতে সমস্যা হয়ে যায়। তাহলে পার্টনারশিপ ফার্মের পার্টনার হিসেবে, অ্যাজ এ পার্টনার হিসেবে আমরা এভাবে ইনকাম দিতে পারি, তাহলে আমাদের হয়ে যাবে, এখানে কোনো সমস্যা নেই। এখন আসেন, তাহলে ব্যক্তির সাথে পার্টনারশিপ ফার্মের রিলেশনটা মনে হয় ক্লিয়ার হয়েছে। এখন পার্টনারশিপ ফার্মের যে রিটার্ন, এটা কেমন ভাবে করতে হবে? পার্টনারশিপ ফার্মের রিটার্নটা আমরা মূলত প্রোপাইটার যেভাবে রিটার্ন করে সেভাবে করবে। এখানে একটি ডকুমেন্ট বেশি দিতে হবে, এটা হচ্ছে পার্টনারদের ক্যাপিটাল এবং প্রফিটের অংশের যে বিষয়টা আছে, এটার একটা ডেসক্রিপশন দিতে হবে। এটা হলো এক্সট্রা, পার্টনার এবং পার্টনারদের ক্যাপিটাল, এটা দিতে হবে। আর টোটাল রিটার্নটাই কিন্তু আমাদের ইনকাম ফ্রম বিজনেস থেকে হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, মেরসাস বিটিসি এন্টারপ্রাইজ। এই মেরসাস শব্দ থাকলেই মনে করব এটা পার্টনারশিপ ফার্ম, এমএস। যদি আরজিএসসি থেকে আপনি রেজিস্ট্রেশন নেন, আরজেএসসি, তাহলে অবশ্যই আপনার এটা মেরসাস শব্দটা থাকবে, এটা অটোমেশনে চলে আসবে। তাহলে আরজিএসসি থেকে যদি আমরা পার্টনারশিপ ফার্মের রেজিস্ট্রেশন নিয়ে থাকি, তাহলে আমাদের অটোমেশনে এটা চলে আসবে। এখানে আমাদের
আয় বর্ষের এটা তথ্য দেওয়া আছে যে তার মোট বিক্রয় পরিমাণ এই ৭৮,৩৭,০০০ টাকা, লাভের পরিমাণ 15%, অগ্রিম কর দিয়েছেন এত টাকা, আমদানি পর্যায়ে স্থায়ী সম্পদের পরিমাণ এত। এই পার্টনারশিপ ফার্মের রিটার্ন কিন্তু ম্যানুয়ালি দিতে হবে, আবারও বলি। আর ব্যক্তি রিটার্নটা হবে অনলাইনে, দুই জায়গায় থাকবে। পার্টনারশিপ ফার্মটা এখনো আমাদের অনলাইন আসে নাই, তবে হয়তোবা এটা ভবিষ্যতে চলে আসবে, কারণ সবকিছুই আমাদের অটোমেশনে আস্তে আস্তে করে আমাদের অনলাইন রিটার্নে চলে আসতে পারে। তাহলে আমরা এখানে এই যে আইটি 11 যেটা আছে পার্টনারশিপ ফার্মের রিটার্ন, এটা পূরণ করব। এটা এখানে কিছু বেসিক তথ্য আছে, যেমন এখানে করদাতার নাম, বিটিসি এন্টারপ্রাইজ এটা লিখলাম, এরপর টিআইএন নাম্বারটা আমাদের ইনপুট দিতে হবে, 1 থেকে 12 ডিজিটের যে 3 নাম্বারটা লাস্ট পর্যন্ত ইনপুট দিতে হবে। আর পার্টনারশিপ ফার্মে তো অবশ্যই বিআইএন থাকবে, সেই নাম্বারটা লিখতে হবে। তার সার্কেল জোন এটা লিখবেন, কর বর্ষ এই যে 25-26 এটা লিখতে হবে। এরপরে হচ্ছে ধরন, এখানে কিন্তু শুধু পার্টনারশিপ ফার্ম না, ব্যক্তি সংঘ আছে, তহবিল আছে, ট্রাস্ট আছে, হিন্দু অভিভুক্ত যৌথ পরিবার আছে, সবকিছু আছে। আর একটু বড় করে দেখায়, তাহলে আপনি এখানে এই ফার্মে ক্লিক করবেন, এটা হচ্ছে ফার্মের রিটার্ন। এবার আবাসিক মর্যাদা এটা নিবাসী, তারপর অ্যাড্রেস লিখলেন, তারপর নিবন্ধন নাম্বার লিখলেন, অর্থাৎ যদি আরজিএসসি থেকে রেজিস্ট্রেশন হয়। আর যদি আরজিএসসি থেকে না হয় তাও কিন্তু পার্টনারশিপ ফার্ম হবে। বললাম আমরা 3টা ওয়েতে হতে পারে, একটা আরজিএসসির মাধ্যমে হতে পারে, একটা রেজিস্ট্রি অফিস সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে হতে পারে, আর একটা হতে পারে কিসের মাধ্যমে, আর একটা হতে পারে আপনারা নিজেরা একটা চুক্তি করে। 3টেই কিন্তু আমাদের 3 পাবে, 3টেই কিন্তু আইনগতভাবে বৈধ। এরকম না যে পার্টনারশিপ ফার্ম হতে হলে আপনাকে অবশ্যই আরজিএসসি কে নিবন্ধন নিতে হবে, বিষয়টি এরকম না। আর এখন পার্টনারশিপ ফার্মের সুবিধা কিন্তু আগামী বছর থেকে কমাই দিচ্ছে, সেজন্য মানুষ কিন্তু লিমিটেড করবে, কিন্তু আর ফার্ম করবে না। এরপর নিবন্ধন ডেট, রেজিস্ট্রেশন ডেটটা থাকবে। এরপর ফার্মের যারা সদস্য আছে প্রত্যেকটি সদস্যের নাম্বার এবং টিআইএন লিখবে এই 11 নম্বর কলামে। প্রয়োজনে আলাদা একটি সামারি পেস্ট করে দেবে যদি 10 জন 20 জন হয় সেক্ষেত্রে। এই 11টা ইনফরমেশন দিয়ে আমরা প্রথম পেজটা পূরণ করব। এরপরে হচ্ছে আমাদের ইনকামের তথ্য। তা ইনকামে পার্টনারশিপ ফার্মের একটা ব্যালেন্স শিট আছে, এই যে ব্যবসা বা আয়ের তথ্য এই জায়গাটায়। এখানে প্রথমে টার্নওভার ডিক্লেয়ার করতে হয়। আমরা ফ্যাক্ট অনুযায়ী দেখি টার্নওভার হচ্ছে ৭৮,৩৭,০০০ টাকা, আমাদের যেটা ফ্যাক্টে বলা আছে ফ্যাক্ট অনুযায়ী। তাহলে খেয়াল করেন ৭৮,৩৭,০০০ টাকা টার্নওভার, এটা এই ফরম্যাটেই হবে। তাহলে এই ফর্মটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব, এটা দেখবেন। এরপর ভ্যাট যদি থাকে, ভ্যাট নাই তাহলে নিট বিক্রয় হচ্ছে ৭৮,৩৭,০০০। ভ্যাট থাকলে বিক্রি থেকে ভ্যাটটা মাইনাস হতো, যেহেতু ভ্যাট নাই তখন এখানে যদি ৩৭,০০০ ভ্যাট থাকতো তাহলে নিট সেল হতো আমাদের ৭৮,০০০। এর পরবর্তীতে আমাদের অন্যান্য যে বিবরণ আছে, যেমন আমাদের প্রোডাকশন কস্ট, কস্ট অফ গুডস সোল্ড, আমরা বলেছি 85% কস্ট অফ গুডস সোল্ড। তার মানে এই টোটাল যেটা আছে ৭৮,৩৭,০০০, এটা 85% করলে আমাদের দাঁড়ায় ৬৬,৬১,৪৫০ টাকা কস্ট অফ গুডস সোল্ড। এবং গ্রস মুনাফা 15%, সেক্ষেত্রে হয় 11,৭৫,৫৫০ টাকা। সেখান থেকে 1/3 যদি প্রশাসনিক ব্যয় হয়, অ্যাডমিন ব্যয় হয়, যদি হিসাব সংরক্ষণ না করে, সেক্ষেত্রে আসে ৩,৯১,৮৫০ টাকা। এই যে ৩,৯১,৮৫০ টাকা তার ব্যয় হলো, তাহলে তার নিট আয় দাঁড়ালো হচ্ছে, নিট মুনাফার পরিমাণ দাঁড়ালো এটা ৭,৮৩,৭০০ টাকা। এই যে নিট মুনাফা দাঁড়ালো, এটাই আমাদের, যদি অন্য কোনো আয় না থাকে তাহলে এটাই কর পূর্ববর্তী আয় বা মুনাফা, এটাই হয় সাধারণত। সেক্ষেত্রে ৭,৮৩,৭০০ টাকা। এই অ্যামাউন্টটা, এই ৭,৮৩,৭০০ টাকা, এই অ্যামাউন্টটা আমাদের কোথায় চলে যাবে বলেন তো? এই অ্যামাউন্টটা চলে যাবে আমাদের ইনকামে, এই ৭,৮৩,৭০০ টাকা এখানে চলে আসছে। এই চলে আসার কারণে এই ব্যক্তির উপরে আমাদের মোট কর দিতে হবে ব্যক্তি রেটে। ফার্মের রেট কিন্তু এখনো ব্যক্তি রেট, আবারও বলি এই বছরে ব্যক্তি রেটে দিতে পারবেন, এর পরবর্তী বছর থেকে কিন্তু আর ব্যক্তি রেট থাকছে না, দেখছেন আপনার আলাদা একটা রেট হয়ে গেছে। তাহলে এই বছরে আপনি এই ৭,৮৩,০০০ উপরে ব্যক্তি বলতে কি পুরুষ হিসেবেই দিবেন, মহিলা না।
সেক্ষেত্রে আপনার যে 3.5 লাখ অব্যাহতি, 4.5 লাখে 5,000, এরকম ভাবে করে আপনার 38,370 টাকা ট্যাক্স হয় এটা। আর সে মিনিমাম ট্যাক্স অর্থাৎ ইম্পোর্ট এস্টেজ, এখানে তথ্য আছে দেখেন, খেয়াল করেন, ইম্পোর্ট স্টেজে আমদানির সময় সে অগ্রিম এত টাকা দিয়ে এসেছিল, যে যেটা তিনি ইম্পোর্ট করেছেন সেটার উপর, সেই ট্যাক্সটা তো আমরা এখানে দেখাবো। এটা মিনিমাম ট্যাক্স, ইম্পোর্টেড ট্যাক্স 120 নাম্বার সেকশন অনুযায়ী ইটস আ ওয়ান কাইন্ড অফ মিনিমাম ট্যাক্স। তার মানে এখান থেকে যে টাকা ট্যাক্স হোক না কেন এটাই তার জন্য মিনিমাম। তার মিনিমাম ট্যাক্স হচ্ছে 94,656 টাকা। এখানটা আমরা মোট প্রদেয় কর এটা হিসেবে গণ্য করি। আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনারা তো কোনো রিপ্লাই দিচ্ছেন না অনেকক্ষণ, এর জন্য মনে হচ্ছে কি বোঝা যাচ্ছে কিনা। তাহলে এখানে 94,656 টাকা, এটা হচ্ছে আমাদের মোট প্রদেয় কর। আর উৎসে করে এত টাকা, তার মানে আমাদের রিটার্নের সাথে ট্যাক্স পেমেন্ট কিন্তু আমাদের দেখা যাচ্ছে শূন্য। তাহলে আমরা রিটার্নের সাথে ট্যাক্স পেমেন্ট হচ্ছে শূন্য। এই তাহলে এটা হচ্ছে আমাদের ট্যাক্স পেমেন্টের পার্টটা হয়ে গেল ইনকাম থেকে। এখন এখানে আরেকটি পয়েন্ট আমাদের রয়ে গেছে, ব্যালেন্স শিটটা। ব্যালেন্স শিটটা কিন্তু আমাদের ডিক্লেয়ার করতে হবে। আমরা যেভাবে ব্যবসায়ের পার্টনাররা যদি দুইজন মহিলাও হয়, তারপর পার্টনারশিপ ফার্মের রেট হবে স্বাভাবিক ব্যক্তির মতো। স্বাভাবিক ব্যক্তি বলতে 65 বছরের নিচে পুরুষের মতো, ঠিক আছে। আর পার্টনার মহিলা হলে তার ট্যাক্স রেট আলাদা, সেক্ষেত্রে আলাদা সুযোগ পাবে। কিন্তু এখানে কিন্তু সুযোগ পাচ্ছে পার্টনারশিপ ফার্ম সুযোগ। এইরকম ঘটনা ঘটে, আমার কাছে এসেছিল দুইজন মহিলা একটা পার্টনারশিপ ফার্ম করছে। এখন তারা ভাবছে যেহেতু আমরা দুইজন মহিলা, তাহলে আমরা মহিলা অনুযায়ী পার্টনারশিপ ফার্মের ট্যাক্স দিব, অব্যাহত ভাবে পাবো না। যে পার্টনারশিপ ফার্ম আলাদা একটি জুডিশিয়াল পার্সন বা আর্টিফিশিয়াল পার্সন, তাদেরকে স্বাভাবিক ব্যক্তি হিসেবে গণ্য করা হয়। আর স্বাভাবিক ব্যক্তির করমুক্ত সীমা হচ্ছে 3.5 লাখ টাকা, অর্থাৎ 65 বছর পুরুষের যেরকম সুবিধা, এই ক্ষেত্রেও সেই সুবিধাগুলো তিনি পাবেন। তাহলে তার সম্পদের বিবরণীটা আমাদের দিতে হবে, অর্থাৎ এই যে পার্টনারশিপ ফার্মের, সেক্ষেত্রে আমরা কেমন ভাবে দিব খেয়াল করেন, এখানে তথ্যগুলো আমাদের আছে। এই যে যেমন আহ ব্যবসায়িক স্থায়ী সম্পদের পরিমাণ 1.5 লাখ টাকা, চলতি সম্পদ 3,80,000, ব্যবসায়ী নগদ হাতে নগদের পরিমাণ এত টাকা। এই জন্য সম্পদের একটা তথ্য দেওয়া আছে। আর প্রিভিয়াস যে থাকবেই এভাবে। তা প্রথমে তো আমরা এই প্রারম্ভিক মূলধন ছিল 14,36,404 টাকা, এটা ডিক্লেয়ার করব। যেমন আমরা ইনকাম ফ্রম বিজনেস থেকে করেছি ঠিক একই রকম এখানে। এবং এই যে প্রফিটটা, নেট প্রফিট 7,83,000, এটা এখানে চলে আসবে। দেখেন এই 7,83,000 এটা এখানে চলে আসবে। তার মানে এই যে 10 নম্বর ফিগারটা আছে, এটা মূলত আমাদের এই 11 নম্বর ফিগার থেকে আসবে। নিট যে ইনকাম বিফোর ট্যাক্স, যে ইনকামটা, সেখান থেকে আমাদের জাস্ট এখানে চলে আসলো। তাহলে 7,83,000 টাকা এবছর তিনি উত্তোলন করেছে 7,50,000। তাহলে এখানে ব্যবসায়ী মূলধন বর্তমানে আছে 14,70,104 টাকা। এই 14,70,104 টাকা আছে, যেহেতু তার কোনো দায় নাই, তাহলে এটাই তার মোট মূলধন ও দায়। আমাদের এই মোট মূলধন দায় 15 নম্বর যে কলামটা আছে, এই কলামটা সরাসরি আমাদের 8 নম্বর কলামে চলে যাবে, 14,70,104 টাকা। এই টাকাটা কোথায় কোথায় আছে এটা দেখাতে হবে। যে আমাদের 1.5 লাখ টাকা আছে স্থায়ী সম্পদে, চলতি সম্পদে আছে 3,80,000, আর বাকি 9 লাখ টাকা আমাদের ক্যাশ ইন হ্যান্ড বা ব্যাংকে আছে। এটা এভাবে করে আমরা সম্পত্তির একটা, অর্থাৎ তার যে বিজনেসের একদমই সোল প্রোপাইটারশিপের মতো আমরা চিন্তা করেছি, এবং তার মতো ট্যাক্স হয়েছে। অর্থাৎ ইনকাম ফ্রম বিজনেস থাকলে ব্যক্তি যেমন হয়, এক্ষেত্রে সেই হয়েছে, শুধুমাত্র ফন্ট পেজটার স্টাইলটা একটু চেঞ্জ, আর কিন্তু বেসিক কোনো চেঞ্জ নাই, দেখছেন। এরপরে পার্টনারশিপ ফার্মের আপনি এই যে স্বীকারোক্তি পত্র দিবেন, সেখানে টিন, তারপরে হচ্ছে সার্কেল জোন লিখে টোটাল মোট আয় কত, পরিশোধিত কর কত, দুটি ইনফরমেশন লিখে আপনি সাবমিট করবেন। হ্যাঁ, তবে এখানে একটা প্রশ্ন আছে। যেমন এখানে তো পার্টনারশিপ ফার্মের ইনকাম পেলাম, পার্টনারশিপ ফার্মের সম্পদ পেলাম, এখন পার্টনারদেরটা কি হবে? এখানে পার্টনারদের অংশের একটা ডিক্লারেশন আপনাকে আলাদা ফরম্যাটে দিতে হবে। এটা একটু আমি দেখাই দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা এখানে একটা ওয়ার্কিং করতে হবে আপনার।
ওয়ার্কিং করলে আলাদাভাবে দিতে হবে, এক্সেলে করতে পারেন বা যে কোনো ভাবে করতে পারেন। এই যে ক্যাপিটাল, যেমন একটা পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে যদি আপনি করেন, এখানে দেখেন যে তিনজন আছে, তো তিনজন এখানে মূলধন 40%, 30%, 30%, টোটাল 10 লাখ টাকা ক্যাপিটাল। তাহলে সেখানে 4 লাখ, 3 লাখ, 3 লাখ এটা তারা ইনভেস্টমেন্ট করছে, এই 10 লাখ টাকা। তাহলে এটা ওপেনিং এ তাদের ক্যাপিটাল ছিল 10 লাখ টাকা, এবছরে প্রফিটের একটা অংশ পেয়েছে 12,000, সরি এবছর লস হয়েছে, এই যে লস দিস ইয়ার 12,000। তাহলে 4 লাখ টাকা ছিল, 12,000 লস, তাহলে 3,88,000 টাকা তাদের ক্যাপিটাল থাকে। তাহলে পার্টনারদের সাথে এরকম একটা ক্যাপিটাল করতে হবে। তাহলে এই যে প্রত্যেকটা পার্টনার, এই যে আব্দুল মালিক দেখেন, এই যে প্রথম যদি 40% শেয়ার, তার একটা ক্যাপিটাল, তার ওপেনিং ক্যাপিটাল, তার এই ফার্মের লসের অংশ বা লাভের অংশ, ক্লোজিং ক্যাপিটাল। ঠিক এমডি রফিকুল ইসলাম, তার ক্ষেত্রেও ওপেনিং ক্যাপিটাল, লাভ বা লসের অংশ, ক্লোজিং ক্যাপিটাল। এই তিনটি ইনফরমেশন আপনি অবশ্যই একটি সামারি পেজে দিবেন, সামারি পেজেটা থাকতে হবে। কারণ যখন পার্টনারদের ইনফরমেশন আপনি দিবেন, তখন জাস্ট এখান থেকে যাতে আপনি ইনপুটটা পার্টনারশিপ ফার্মে রিটার্নে নিতে পারেন, সেই ব্যবস্থাটা আপনার করতে হবে, এটার সাথে আপনার কানেকশনটা থাকবে। আমরা যতগুলো করবো এরকম একটা ওয়ার্কিং করে নেবেন আপনি পার্টনারশিপ ফার্মে রিটার্নের ক্ষেত্রে। যেমন এখানে একটা রিটার্ন তৈরি করা আছে, সেখানে আমরা এইভাবে করেছি। এটা হচ্ছে মূল রিটার্ন। এই মূল রিটার্নের অ্যাগেনিস্টে কিন্তু আমাদের এই পার্টনারশিপ ফার্মের পার্টনারদের তথ্য আলাদাভাবে আমরা ওখানে দিয়ে দিতে হবে। তাহলে এই মূল ফর্মে কিন্তু পার্টনারদের যে আলাদা ক্লোজিং ব্যালেন্স এটা থাকবে না, এটা একটা ওয়ার্কিং করে আমাদের দিতে হবে। তাহলে এখন আমরা এই ওয়ার্কিংটা যদি সুন্দরভাবে করতে পারি, তাহলে পার্টনারদের বিষয়টা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। ঠিক আছে, এখানে আমাদের সামারি আকারে করা আছে, আর এখানে এই ক্যাপিটালের একটা ওয়ার্কিং দেখেন করা আছে। যদি আমরা ওই যে মিস্টার এ বি ফান্ড ধরি যে 5 লাখ টাকা ইনকাম করেছে, তাহলে ঠিক এইভাবে আমরা ওয়ার্কিং করব। বা আমাদের এখানে বইতে যেটা আছে, ধরেন এই জিনিসটাকে আমরা ওয়ার্কিং করলাম, আমরা কয়জন পার্টনার ধরলাম, এখানে 2জন পার্টনার, এই যে বিটিসি কে 2জন পার্টনার ধরে। তাহলে এখানে কিভাবে আমরা ওয়ার্কিংটা করব, আমরা 3টে জিনিস এখানে লিখবো। আগে পার্টনার কারা কারা, এখানে হচ্ছে ধরেন এই জায়গাটাতে আমরা আসি, এটা হচ্ছে তার ক্লোজিং ব্যালেন্স, মোট মূলধন। ঠিক আছে, এর আগের বছর ছিল এটা সমাপনী মূলধন, সরি এই যে 14,70,000। তাহলে যদি 2জন হয়, তাহলে 2জন এটা ভাগ হয়ে যাবে। তাহলে ধরেন মিস্টার এ, তাহলে ওয়ার্কিং প্রথমে করতে হবে মিস্টার এ, তাই সে হচ্ছে 50%-এর মালিক, আর মিস্টার বি হচ্ছে 50%-এর মালিক। বিনিয়োগ কত, ধরে আমাদের এখানে 14 লাখ, তাহলে 14 লাখ, ইনি পাচ্ছে হচ্ছে 7 লাখ, আর এটা হচ্ছে 7 লাখ। এটা হচ্ছে মূল তথ্য, এটা বিনিয়োগ করছেন। এখন আসেন এই বছরের তথ্য, তাদের ওপেনিং ছিল, ফর এক্সাম্পল মিস্টার ওর ওপেনিং ছিল 7 লাখ, এবছরে প্রফিট কত হয়েছে খেয়াল করেন, এবছরের প্রফিট এই যে লাভ 7,83,000। তাহলে এবছরে এই এ পাচ্ছে 7,83,000 50%, তাই না? তাহলে এখানে ধরেন আপনি 3.5 লাখ টাকা, এই 3.5 লাখ টাকা সে লাভ পাইছে। তাহলে তার টোটাল কত হয়েছে, এই টোটাল হয়েছে 10,50,000। সেখান থেকে ধরেন সে আবার 3 লাখ টাকা উইথড্র করছে, তাহলে কত থাকে, 7,50,000। তাহলে এটা হচ্ছে এর ক্লোজিং ক্যাপিটাল। আগামী বছর এই এর ওপেনিং এটা দিয়ে শুরু হবে, এভাবে করে আমাদের দেখাতে হবে। আবারও বিষয়টা বুঝাই, তাহলে এখানে মিস্টার এ, মিস্টার বি, এভাবে করে বুঝাতে হবে যে ওপেনিং কত ছিল, এবছরে প্রফিট কত হয়েছে, এবছরে উইথড্র কত হয়েছে, এটার পরে ক্লোজিং ক্যাপিটাল। এই পার্টনারদের ওয়ার্কিংটা না করলে কিন্তু আমাদের কাজ হবে না। তাহলে আমাদের এখানে দুটি বিষয় দেখে, প্রথম হচ্ছে পার্টনারশিপ ফার্মের রিটার্নটা হবে। পার্টনারশিপ ফার্মে আরো কিছু বিধান আছে যেগুলো আমরা এখানে আলোচনা করছি, আমরা ডিসকাস করি নাই, কারণ মূল পয়েন্টটা আমাদের বোঝা দরকার যে পার্টনারশিপ ফার্ম কি। তাই পার্টনারশিপ ফার্ম আমরা কি এটা বুঝতে পারলাম, যে কয়েকজন ব্যক্তি মিলে ব্যবসায়িক উদ্দেশ্যে যে ফার্ম গঠন করা হয়, এটা পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্মের ইনকাম থেকে দুটি বিষয় থাকবে, একটা হচ্ছে পার্টনারশিপ ফার্ম নিজেই ট্যাক্স দিবে, এই ট্যাক্সটা দিবে যেমন ইনকাম ফ্রম বিজনেস থেকে যেভাবে আমরা ট্যাক্স রিটার্ন করেছি, ঠিক সেভাবেই পার্টনারশিপ ফার্ম তার ট্যাক্সটা দিবে, এটাই স্বাভাবিক নিয়ম, সেইভাবেই ট্যাক্সটা কাউন্ট করবে। আর 2 নম্বর হচ্ছে এই পার্টনারশিপ ফার্মের পার্টনাররা, তারা এটাকে যখন তাদের রিটার্নে দেখাবেন, তখন তারা সেকশন 80 অনুযায়ী, এই সেকশন অনুযায়ী
আমরা এই রিটার্নে যেভাবে দেখালাম যে তারা গড় হারে রিবেট পাবে, এই যে অ্যাজ এ পার্টনার অফ দ্য ফার্ম। তাহলে এখানে দুইটা কানেকশন পার্টনারশিপ ফার্মের সাথে। আশা করা যায় যে এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, একদম খুব স্বল্প সময়ের মধ্যে আমরা মূল পয়েন্টটা ধরতে পেরেছি কিনা। তাহলে এখানে কিন্তু আমরা ইনকাম ট্যাক্স এন্ড পেমেন্টে দেখি যে পার্টনারশিপ ফার্মের আয়টা এখানে চলে আসে, এই যে, এবং সেখান থেকে আমাদের একটি গড় হারে রেয়াত পাওয়া যায়, এই যে অন ফার্ম এফিশিয়ার ট্যাক্স রিবেট অন ফার্ম। এরপর ট্যাক্স রিবেট অন ফরেন রিলিফ, মানে ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্সের ক্ষেত্রে আমরা যে আইনি যে বিষয়গুলো পড়েছি দেখেন, এই বিষয়গুলো কিন্তু সব এখানে অ্যাপ্লাই হয়। এই ডাবল ট্যাক্সেশনের যে এটা আছে বা অন্য কোনো ছাড় আছে, সেই বিষয়গুলো এখানে কিন্তু চলে আসে। তাহলে মোটামুটি আকারে আশা করা যায় যে পার্টনারশিপ ফার্মের রিটার্ন সম্পর্কে আপনারা একটু ধারণা পেয়েছেন।